আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 5 নাম্বার পার্ট। যারা আমার এই নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখন রেগুলার এই চ্যানেলেই গল্প দিব। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সায়ন হেসে উঠল ঠান্ডা গলায়। চাচা যান, না না না, আজ বসে বিশ্রাম নেওয়ার দিন না এই চেয়ারে। সে এক পেয়ে গিয়ে এসে চেয়ারটায় পাশে দাঁড়ালো। এইটা এখন আমার, ঠিক যেভাবে এই বাড়ি, এই সম্পত্তি, এমনকি আপনার গর্ভটুকু, সব এখন আমার অধীন। এই বলে সে ঠান্ডা ভঙ্গিতে আলতাফ চৌধুরী সরিয়ে দিয়ে নিজেই চেয়ারে বসে পড়ল। আর এখন থেকে মনে রাখবেন, আপনি শুধু চাকর নন, আপনি আমার তৈরি ইতিহাসে এক পরাজিত অধ্যায় মাত্র। সায়ন ঘুরে দাঁড়িয়ে বলল, নিলয়, সময় এসেছে আমার কোম্পানির কাগজটি বের করার। চাচাজানকে একটু দেখিয়ে দাও। নিলয় হালকা হাসি দিয়ে আলতোভাবে আরেকটি কাগজ বের করলো। এই কাগজটি মোটা খামে রাখা, কাগজের গায়ে বড় অক্ষরে লেখা ভিডিও স্বীকারোক্তি ও সাইনকৃত প্রমাণ সহ। সায়ন ধীরে ধীরে খামটা খুলে বলল, এই তো আসল খেলা চাচাজান। এই কাগজের সাথে একটা ভিডিও আছে যেখানে আপনি নিজের মুখে স্বীকার করেছেন সবকিছু। আপনার কণ্ঠ, আপনার মুখ, আপনার চোখ, সবই স্বাক্ষর দেবে আপনার লোভ আর অবিচারের বিরুদ্ধে। আলতাফ এবার আর দাঁড়াতে পারলেন না। তিনি পাথরের মতো নিশ্চন্ন হয়ে পড়লেন মাটিতে। তিনি বিশ্বাসই করতে পারছেন না নিজের অজান্তেই এত বড় ফাঁদে পা দিবেন তিনি। আর সায়ন এত নিখুঁতভাবে তার সাথে খেলছে, তিনি কিছুই টের পাননি। আজ আলতাফ চৌধুরী নিঃস্ব আর অসহায় ভিখারির মতো দাঁড়িয়ে, আর সায়ন, সে দাঁড়িয়ে আছে রাজসিংহের মতো প্রতিশোধের সিংহাসনে, চোখে তার বিজয়ের দীপ্তি। তালুকদার সাহেব চৌধুরী মহলে পা রাখতে তার চোখ যেন কপালে উঠে গেল। দরজার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি দেখলেন চৌধুরী পরিবারের মাথা, সেই অহংকারী আলতাফ চৌধুরী, হাতের কাপড়ে কার যেন ছবি মুছছেন। মেঝেতে এলোমেলো পড়ে আছে নানা ধরনের জুতা, কিছু দামি কিছু পুরনো, আর সেসব জুতা একে একে তুলে নিয়ে পালিশ করছেন তারই গর্বিত ছেলে আলিফ চৌধুরী। তালুকদার সাহেব থমকে গেলেন। তার পায়ের নিচে জমি যেন সরে যাচ্ছে। মনে প্রশ্ন জাগার আগে চোখ পড়ল আরও এক বিষয়। রাহিনুল বেগম, যিনি সারাক্ষণ কাজে মেয়েদের উপর নির্দেশ ঝাড়তেন, আজ তিনি নিজ হাতে পরিষ্কার করছেন চৌধুরী প্রসাদের রান্নাঘর। আর তার পাশেই বৃদ্ধা শাশুড়ি মেহেরজান বেগম কাপা হাতে টেবিল মুছছেন। তালুকদার সাহেব চোখে অন্ধকার নামতে শুরু করলো, মাথা যেন ঝিমঝিম করে ঘুরতে লাগলো। তিনি তো এসেছিলেন আয়রার শারীরিক অবস্থার খোঁজ নিতে, কিন্তু এ কি দেখছেন তিনি? যেন রাজপ্রাসাদের ভেতরে চলছে কোনো অলিখিত সার্কাস। সবাই ব্যস্ত অদ্ভুত সব কাজে, কিন্তু চারপাশে নিস্তবতা, একটা চাপা লজ্জা, পরাজয়ের কুকর্ম সুর যেন বাতাসে গুমড়ে কাটছে। তালুকদার সাহেব থমকে গিয়ে পেছন সরে আসতে রাজপ্রাসাদের সাজানো বিশাল ড্রয়িং রুমে সায়ন বাদশাহী চেয়ারে আশ্চর্য ভঙ্গিতে বসে পা দুলাতে দুলাতে ঠান্ডা গলায় বলে উঠল, আপনি কাকে চাইছেন আর কার অনুমতি নিয়ে এই প্রাসাদে প্রবেশ করেছেন? তালুকদার সাহেব সায়নের দিকে কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি এগিয়ে গেলেন আলতাফ চৌধুরীর দিকে। কণ্ঠে খুব আর বিস্ময় ছায়া মিশিয়ে বললেন, বিআই মশাই, এসব কি? আপনারা সবাই ঠিক আছেন তো? এসব কি করছেন আপনারা? আর এই ছেলেটাকে? আলতাফ চৌধুরীর মুখে কোনো কথা নেই, তার মাথা নিচু, চোখে জল টলমল, গলার স্বরও যেন কোথাও আটকে গেছে। লজ্জা আর অপমানের চোখে কোনো জমে থাকা অশ্রু যেন সব উত্তর দিয়ে দিচ্ছে। তখনই সায়ন চেয়ারে ভর করে একটু সোজা হয়ে বসল, গলায় রেশমি কাটা স্বর। এই যে মিস্টার তালুকদার, আমার সাথে কথা বলুন। এই বাড়ির কাজের লোকদের সাথে আপনার কি কথা থাকতে পারে? তালুকদার সাহেব হুঙ্কার দিয়ে সায়নের দিকে এগিয়ে এলেন। এই ছেলে, মুখ সামলে কথা বলো। এটা কি তামাশা শুরু করেছ? সায়ন এবার ধীরে ধীরে তার বাদশাহী চেয়ারে হাত রেখে উঠে দাঁড়ালো, চোখে দৃঢ়তা, মুখে বিদ্রুপ। সে সোজা তাকিয়ে বলল, তামাশা আমি শুরু করিনি মিস্টার তালুকদার, আপনি করছেন। আর আমার বাড়িতে এসে আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন? ঠিক তখন দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে এলো তুরাক। সায়নের এই রাজকীয় ভঙ্গিমা, চারপাশে অদ্ভুত পরিবেশ, আর পরিবারের মানুষদের এরম চেহারা দেখে তুরাক যেন হঠাৎ অনেক শকড হয়ে গেল। তার চোখে ছিল বিস্ময় আর প্রশ্ন, কি হচ্ছে এখানে? সবাই কি হাল? তুরাক একটু এগিয়ে যেতে আলতাফ চৌধুরী ছুটে এসে ওর পা জড়িয়ে ধরলেন। কান্না জড়ানো কণ্ঠে অনুনয়ের স্বরে, বাবা তুরাক, আমাদের বাঁচাও, প্লিজ হেল্প করো। তুরাক হতভম্ব হয়ে আলতাফ চৌধুরী ধীরে ধীরে পা থেকে তুলতে তুলতে বলল, আঙ্কেল, কি হয়েছে বলুন তো পরিষ্কার করে, এমন করুণ অবস্থা কেন, কি বলুন? আলতাফ চৌধুরী মুখ ফিরিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, এ এক দীর্ঘ ইতিহাস, পরে একদিন বসে সব বলবো, এখন শুধু একটু বলি। আমি এক ভয়ঙ্কর ঝনের চাপে পড়ে গেছি। তুমি কি আমাকে 500 কোটি টাকা ধার দিতে পারবে? তুরাক যেন বাকরুদ্ধ হয়ে গেল, চোখ বড় হয়ে উঠল তার। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? 500 কোটি? আমি তো জীবনে এই অঙ্ক চোখেও দেখিনি। আপনার ধার দেব কি করে? ঘরের মধ্যে তখন এক অপমানের নিস্তবতা, শব্দহীন কাঁপুনি যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। আলতাফ চৌধুরী তুরাককে শক্তভাবে ঝাঁকড়ে নিয়ে বললেন, তাহলে চলে যাও তোমরা, আমাদের চোখের সামনে থেকে দূর হও। বিপদের সময় পাশে না থাকে না, তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। তুরা হসকুসিয়ে উঠে দাঁড়িয়ে গেল, মুখে তার অসুস্থ প্রশ্ন। সে আবার আলতাফ চৌধুরীর কাছে ফিরে এসে কাপা গলায় বলল, আঙ্কেল প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন প্লিজ। ঠিক তখনই সায়ন ধীরে ধীরে এগিয়ে এলো তুরাগের দিকে। তার মুখে ঠান্ডা তাপ ছিল, চোখে বিজয় দীপ্তি।
সে বলল, শোনো, আমি সায়ন চৌধুরী, এখানকার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আর এই চৌধুরী মহল, আর হ্যাঁ, যেটা দাঁড়িয়ে আছো সেটাও আমার। তুরাগ যেন স্থবির হয়ে গেল। সায়নের কথাগুলো যেন এক একটা বজ্রপাতের মতো লাগলো তার কাছে। সায়ন থেমে গেল না, গলা একটু নামিয়ে বলল, তোমার হবু শ্বশুর মানে আলতাফ চৌধুরী, যিনি আমার আপন চাচা, তিনি বিগত 5 বছর ধরে এই সম্পত্তি জোর করে ভোগ করে দখল করে আসছেন। এই ব্যবসায়িক প্রতারণা ফলে হিসাব অনুযায়ী তিনি আমার কাছে 500 কোটি টাকা দেনা। তুরাগ হতভম্ব হয়ে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন গলা যেন আরো কঠোর হয়ে উঠল, তবে আমি কোনো জেল বা আদালতে দিচ্ছি না কাউকে, আমি শুধু একটু চাই যে দেনা তা শোধ করতে হবে। যতদিন সেটা না পারবে ততদিন উনি উনার পরিবার এই বাড়ির চাকর। হ্যাঁ, আজ থেকে ওনারা আমার বাড়ির কাজ করে খাবে। এটি হলো ন্যায় বিচার। ঘরে এক মুহূর্তের জন্য শব্দ থেমে গেল, বাতাস ভারী হয়ে উঠল। তালুকদার সাহেব হতভম্ব, তুরাগ কিং কর্তব্য বিমূঢ়, আর আলতাফ চৌধুরী চোখে জল চেপে বসে আছেন মাটিতে। তুরাগ পুরো ঘটনাটি বিশ্বাস করতে পারছে না। তার চোখে সন্দেহ, মনের মধ্যে একের পর এক প্রশ্ন। সে আলতাফ চৌধুরীর কাছে ফিরিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, আঙ্কেল ভয় পাবেন না, আমি দেখছি ব্যাপারটা। আমরা দুইজন বন্ধু আছে, একজন এসপি এবং অন্যজন উকিল। আমি তাদের ব্যাপারটা জানাচ্ছি। এই তামাশা সহ্য করা হবে না। এত সহজে কি কেউ অন্য সম্পদ দখল করে নিতে পারে? তুরাগের কথা শুনে তালুকদার সাহেব তুরাগকে দ্রুত টেনে নিয়ে গেল এক পাশে, যেন অন্য কেউ কিছু শুনে না ফেলে। তালুকদার সাহেবের মুখে ভারী হয়ে উঠল। তিনি তুরাগকে চোখে পলক না ফেলে বললেন, তুরাগ, এইসব ঝামেলা কেন জড়াচ্ছিস? আমি তোকে আগেই বলেছিলাম, এইসব বড় বড় ফ্যামিলির সাথে সম্পর্ক করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। শুধু মেয়ে পছন্দ হলেই তো হবে না। ছেলে যেহেতু বলছে সে মালিক, আর আলতাফ চৌধুরী সেটা মেনেও নিয়েছে, তাহলে তো এটা সত্যি ঘটনা। আমাদের আর কিছু করার নেই। তুই চল, এখান থেকে চলে যাই। তুরাগ রাগে পাথরের মতো দাঁড়িয়েছিল। তার চোখে এক ধরনের অগ্নিশক্তি ফুটে উঠল। ছি বাবা, এসব কি ধরনের কথা? ওদের বিপদে আমরা থাকবো না তো কে থাকবে? আজ বা কাল বাদে তো আমি ওনার জামাই হব। তালুকদার সাহেবের চোখ ঝরক গাছ হয়ে গেল, যেন তিনি আকাশ থেকে মাটিতে পড়ে গেছেন। পাগল হয়েছিস? এই ফ্যামিলি আরো বিয়ে করতে দেব তোকে? আমি তো বেঁচে থাকতে অন্তত এইসব দেব না। ওরা তো এখন ফকির হয়ে গেছে। এই ফ্যামিলির বিয়ে হলে আমার মান সম্মান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তুরাগ একটু থামলো, তারপর যেন এক নরম হয়ে বলল, কিন্তু বাবা, এমন তো হতে পারে যে এই ছেলে অন্যায়ভাবে ফাঁসাচ্ছে, সব দোষ এরই। তালুকদার সাহেবের মুখে এক অদ্ভুত দুটানা ভাব ফুটে উঠল। তার মনে হচ্ছিল ঠিক কি করতে হবে জানে না, তবে এক জায়গায় তিনি স্থির ছিলেন, নিজে আর তার ছেলেকে কোনো পরিস্থিতিতেই বিপদে পড়তে দিতে প্রস্তুত ছিলেন না। তালুকদার সাহেব এবার তুরাগের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বুঝিস না কেন তুরাগ? সেই জন্য আয়রা তাড়াতাড়ি করে বিয়েটা সারতে বলছিল। মনে আছে তোর? ভাগ্যিস হয়নি বিয়েটা, তা না হলে কি হতো আমাদের? এমন ভিখারির সাথে বিয়ে হলে আমার কি পরিচয় দিতাম? তালুকদার সাহেবের কথা শুনে তুরাগ থমকে দাঁড়িয়ে গেল। তার মনে এক অজানা সংকটের জাল বোনা হচ্ছিল। তারপর কিছুক্ষণের জন্য চুপ করে থেকে তুরাগ বলল, আমি শুধু এক নজর দেখতে চাই আয়রাকে, কেমন আছে সে জানতে চাই। তালুকদার সাহেব শোনা মাত্র তুরাগকে তার দিকে টেনে নিয়ে যেতে লাগলেন, কিন্তু তুরাগ বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, যেন একবার আয়রাকে দেখলে তার সমস্ত কষ্টের অবসান হবে। আব্বু প্লিজ এমন করো না, আমি শুধু একবার তাকে দেখব। আয়রা কেমন আছে শুধু এটাই জেনে নিব। কিন্তু তালুকদার সাহেব কিছুই তুরাগকে আয়রার সামনে যেতে দিল না। আসলে তুরাগ ভেবেছিল সায়রা বাড়িতেই আছে, কিন্তু সায়ন আয়রার আরো ভালো ট্রিটমেন্টের জন্য হাসপাতালে রেখেছে তাকে। আয়রা হাসপাতালে বেডে শুয়ে আছে, দুই পাশে বসে আছে তার দুই বোন, সায়রা ও নাইরা। আয়রা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সায়রা এবার ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞানে পড়ে। অন্যদিকে নাইরা পড়ছে 10ম শ্রেণীতে, সেও বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়িতে এত কিছু ঘটে গেছে, কিন্তু আয়রা কিছুই জানার সুযোগ হয়নি। সায়রা ও নাইরা ইচ্ছে করে তাকে কিছু বলেনি, কষ্ট পাবে ভেবে। এমনিতে আয়রা অসুস্থ, এসব শুনলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে সে। হঠাৎ 4 জন প্রহরী রুমে প্রবেশ করলো। এদের সাথে আজ সায়রা ও নাইরাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল সায়ন। তারা এসে জানালো, ম্যাডাম এখন মোটামুটি সুস্থ, উনি চাইলে বাসায় ফিরতে পারবেন। আয়রা ওদের দেখে একটু চমকে গেল, মনে মনে ভাবলো, এই প্রহরীদের তো আব্বু কখনো আগে পাঠাননি, তাহলে আজ কেন? আর আব্বু আম্মুই বা কোথায়? তার মনে একরাশ প্রশ্ন ঘুরতে থাকলো। সায়রা সেটা বুঝে ফেলে দ্রুত বলে উঠল, আপু, আব্বু আম্মু অনেক ব্যস্ত, তাই আসতে পারেনি, আমাদের পাঠিয়ে দিয়েছে তোকে বাসায় নিয়ে যেতে, তুই আজই বাসায় ফিরতে পারবি। আয়রা ধীরে ধীরে উঠে বসলো। হাসপাতালে বেডে এক কোনায় রাখা লাল গোলাপের তোড়া দেখে পড়তে তা হাত তুলে নিল সে। ফুলগুলো পাপড়িগুলো ছুঁয়ে দেখলো, সে স্পর্শে ভেতরে এক টুকরো ভালোবাসা খুঁজছে। তুরার ভাজে ছোট একটা চিরকুট, গুড ব্লেস ইউ, আই হোপ ইউ উইল বি গেট উইল সুন। আয়রার ঠোঁটে কোণে এক অচেনা হাসি ফুটে উঠল। বুকের সাথে ফুলগুলো জড়িয়ে নিয়ে নিঃশব্দে মনে মনে বলল, নিশ্চয় তুরাগ পাঠিয়েছে। তখন ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তুরাগ আসেনি, ও কোথায়?
সায়রা আর নাইরা চোখাচোখি করে থেমে যায়, কি বলবে বুঝে পায় না। আয়রা কণ্ঠে একটু জোর, কি হলো, চুপ করে আছিস কেন? সায়রা থমথমে গলায় বলল, এসেছিল, কিন্তু তুই তখন ঘুমিয়েছিলি। কই, আমি তো সেই থেকে জেগে আছি বলে একটু হতাশ স্বরে প্রতিক্রিয়া জানায় আয়রা। নাইরা হঠাৎ কথা কেটে দেয়, যেন প্রসঙ্গটা আর না বাড়ে। আপু, এখন বাসায় যাওয়া জরুরি, ডাক্তার বললে তুই সুস্থ, দ্রুত বাসায় যেতে হবে আমাদের। আর দেরি না করে দুই বোন আয়রাকে ধীরে ধীরে ধরাধরি করে গাড়িতে তুলে নেয়। আয়রা মন তখনও খুঁজে ফিরছিল তুরাগের উপস্থিতিকে। সে চারপাশে খুঁজতে লাগলো তাকে। ফুলের গ্রানে মনে হচ্ছিল সে পাশে আছে তার। দূর থেকে নিঃশব্দে নিঃশ্বাস চেপে দাঁড়িয়েছিল সায়ন। হাসপাতালে করিডোরে এক কোণে ছায়ার মতো গা ঢাকা দিয়ে তাকিয়েছিল আয়রার দিকে। তার চোখে ছিল এক অজানা ক্লান্তি, এক অপার অভিমান আর একটু জ্বালা, যা হৃদয়ের ভিতরে নীরবে ধিকি ধিকি করে পড়ছিল। সে জানে আয়রা তাকে ভয় পায়, ভয় নয়, আতঙ্ক, যেন ভূতের মতো। সায়নের ছায়া দেখলো আয়রার রক্ত যেন শীতল হয়ে স্রোত বয়ে যায়, শরীর অবশ হয়ে আসে। আর সায়ন জানে এই ভয়টা আজকের নয়,